নমস্কার, আমি অর্ণব আপনাদের জন্য নিয়ে এসেছি বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণব শর্টসের আরও একটা নতুন এপিসোড। বলুন তো, আমাদের হাই ভোল্টেজ ক্লাসিক গল্পগুলো পরমাণু বোমার আকারে শুনতে আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন একটা ছোট্ট হ্যাপি পিল। আর যাঁরা এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই করে ফেলুন। কিন্তু দুঃখের মতো হাসি, মজা, আনন্দও তো অনেকে মিলে ভাগ করে নিতে হয়, তাই না? আনন্দও না ভাগ করে নিলে বাড়ে। আসুন এবার আপনাদেরকে আজকের গল্পটা শোনাই। শ্রদ্ধেয় শিবরাম চক্রবর্তীর বিখ্যাত হর্ষবর্ধন সিরিজ শুরু করব আজকে আপনাদের জন্য। তাহলে আসুন শুনে নেওয়া যাক আমার আজকের নিবেদন, হর্ষবর্ধনের অক্কালাপ। অবশেষে সেই দিনটি এলো। শেষের সেই শোকাবহ দিনটি ঘনিয়ে এলো হর্ষবর্ধনের জীবনেও। আমার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ যেন তিনি ধুঁকতে লাগলেন। বললেন, বুকের ভেতরটা কেমন যেন করছে, কন কন করছে কেমন। বলতে বলতেই শুয়ে পড়লেন শটান। বুঝতে আর কিছু বাকি রইল না। রোজ সকালবেলায় দৈনিক খুলেই যে খবরটা সর্বপ্রথম নজরে পড়ে, তেমন খবর একটা না একটা থাকেই রোজ। কালকের কাগজ খুলেও আর একটা সেই রকম দুঃসংবাদ দেখতে পাবো টের পেলাম বেশ। যে খবরে আত্মীয় বিয়োগ নয়, আত্মবিয়োগের ব্যথা অনুভব করে থাকি। আমারও তো উচ্চ রক্তচাপজনিত হার্টের ওই দোষ। রোজই যে খবর পড়ে আমার বুক ধড়ফড় করে আর মনে হয় আমি যেন মারা গেলাম আজ। আর আধ ঘন্টা ধরে প্রায় আধ মরার মতোই পড়ে থাকি বিছানায়। মনে হলো তেমন ধারার একটা খবর যেন আমার চোখের ওপর দিয়েই ঘটে চলেছে এখন। কদিন ধরেই ভদ্রলোকের শরীর তেমন ভালো যাচ্ছিল না। বুকের বাঁদিকটায় কেমন একটা ব্যথা বোধ করছিলেন। দেখাই দেখাই করে কাজের চাপে পড়ে সময়াভাবে আর ডাক্তারটাও দেখানো হয়ে উঠছিল না তার। অবশেষে তিনি ডাক্তারের দেখাশোনার একেবারেই বার হতে চলেছেন। মারাত্মক সেই করোনারি থ্রম্বোসিস এসে তার হৃদয়ের দ্বার দেশে দাঁড়িয়ে কড়া নেড়েছে এখন। কিন্তু তাহলেও ডাক্তার তো ডাকতেই হয়। ছুটলাম ট্যাক্সি নিয়ে রাম ডাক্তারের কাছে। এই এলাকার নামকরা ডাক্তার বলতে গেলে একমাত্র তিনি। গিয়ে ব্যাপারটা বলতেই রাম ডাক্তার গুম হয়ে গেলেন। কিছু না বলে দুম করে তার বিখ্যাত ডাক্তারি ব্যাগের ভেতর থেকে একটা অ্যাম্পিউল বার করে নিজের ইঞ্জেকশনে ভরলেন। ভয় পেয়ে আমি বললাম, আগে না না, আমি নই, আমার কিছু হয়নি, কোনো অসুখ করেনি আমার, বিশ্বাস করুন। দোহাই, আমাকে যেন ইঞ্জেকশন দেবেন না, হর্ষবর্ধন বাবুর বুকেই। বলতে বলতে আমি 7 হাত পিছিয়ে গেলাম ভয় খেয়ে। রাম ডাক্তারের ওই এক ব্যারাম, অসুখের নাম করে কেউ সামনে এলে কাছে পেলেই তাকে ধরে ইঞ্জেকশন ঠুকে দেন। তিনি আমার কথায় কোনো জবাব না দিয়ে সিরিঞ্জ হাতে বিনা বাক্য ব্যয়ে সেই ট্যাক্সিতেই গিয়ে উঠলেন। সিরিঞ্জ হাতে নামলেন ট্যাক্সির থেকে আমার হাতে তার ডাক্তারি ব্যাগ গুছিয়ে দিয়ে। গিয়ে দেখি হর্ষবর্ধন বিছানায় লম্বমান। দেখেই বুঝলাম হয়ে গেছে, দেহ রক্ষা করেছেন ভদ্রলোক। সিরিঞ্জটা আমার হাতে দিয়ে, ধরুন এরা ততক্ষণ বলে রাম ডাক্তার হর্ষবর্ধনের নাড়ি টিপে দেখলেন। তারপর স্টেথিস্কোপ বসালেন। অবশেষে গম্ভীর মুখে জানালেন, সব শেষ। আমি ফলধরে লক্ষণের মতো তাঁর সিরিঞ্জ হাতে কম্পাউন্ডারের দুর্লক্ষণের ন্যায় দাঁড়িয়ে আছি তখনও। দিন তো সিরিঞ্জটা। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, ওষুধটা নষ্ট করব না, ওর নাম করে সিরিঞ্জ যখন ভরেছি তখন ইঞ্জেকশনটা বরবাদ না করে দিয়েই যাই বড় ওনাকে। বলে মরার ওপরে খাড়ার ঘা মারার মতো ইঞ্জেকশনটা স্বর্গত তার বুকের ওপর ঠুকে দিয়ে ভিজিটের টাকাগুলো গুনে নিয়ে ব্যাগ হাতে ট্যাক্সিতে গিয়ে চাপলেন আবার। হর্ষবর্ধনের বউ পা ছড়িয়ে কাঁদতে বসলেন। আমি একখানা সাদা চাদর দিয়ে ঢেকে দিলাম সব দেহটাকে। গোবর্ধন চোখের জল মুছে বললে, কান্না পরে হবে, আগে ভাইয়ের কাজ করি। আমি নিউ মার্কেটে চললাম, ফুল নিয়ে আসি গে, তারপর তো খাট সাজাতে হবে নাকি। আপনি যদি পারেন তো ইতিমধ্যে কীর্তনিয়াদের ডেকে নিয়ে আসুন, বন্ধুর কর্তব্য করুন।
আমি বলি, হ্যাঁ করব, কিন্তু তার আগে তো চাই ডেথ সার্টিফিকেট, তা না হলে তো মরা নিয়ে কেওড়াতলাতে ঘেঁষতেই দেবে না। তাড়াহুড়োর মধ্যে ডাক্তারবাবু চলে গেছেন বলে ডেথ সার্টিফিকেট না দিয়েই যাই, আমি বরঞ্চ সেটা লিখিয়ে আনি গিয়ে তার থেকে, তারপরে ফেরার পথে তোমার সংকীর্তনের পার্টির খবর নেব না হয়। ডেথ সার্টিফিকেট পেলাম, কিন্তু কেত্তুনেদের খোঁজ পাওয়া গেল না। তারা যে কোথায় থাকে কোথায় যায় কেউ তা বলতে পারল না। শুধু এইটুকুই জানা গেল যে আজকাল নাকি তাদের ঘোর চাহিদা। কৃত দুগ্ধপুষ্ট মনুষ্যী যত বড় লোকদের মরক যেন লেগেই আছে চারধারে এখন। ডেথ সার্টিফিকেট হাতে দরজাতে পা ঠেকাতেই একদম চমকে উঠতে হলো। আসলে বাড়িতে পা দিতেই যার ক্রন্দনধ্বনি কানে আসছিল তিনি আর্তনাদ করে উঠেছেন অকস্মাৎ। ঢুকে দেখলাম হর্ষবর্ধনের স্ত্রীও নিষ্প্রাণ, নিষ্পন্দ, শটান। সতী সাধ্বী সহ মরণে গেলেন বলে তার পায়ে হাত ঠেকিয়ে নমস্কার করে নাকের গোড়ায় হাত ঠেকাতেই ওমা, নিঃশ্বাস পড়ছে যে বেশ। ও অজ্ঞান হয়ে গেছেন মাত্র। মুখে চোখে জলের ঝাপটা দিতেই নড়ে চড়ে উঠে বসলেন উনি। আপনি হঠাৎ অমন করে চেঁচিয়ে উঠলেন, কি হয়েছিল বলুন তো? আমি জিজ্ঞেস করি। তিনি ভীতিবিহ্বল নেত্রে বিগত হর্ষবর্ধনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, নড়ছিল মনে হলো সে, বলে নিজের আশঙ্কা ব্যক্ত না করে পারলেন না। শনিবারের পারবেলায় কত হলেন, দানই পায়নি তো? ভূত প্রেত কিছু হননি তো উনি? না, প্রেত শনি প্রাপ্ত হয়েছেন কিনা শুধোচ্ছেন? তা কি করে হয়? ওর মতো দানব্রত পুণ্যাত্মা লোক শটান স্বর্গেই চলে গেছেন, উনি তো ভূত হবেন না, না কোনো ভূত ও দেহে ভর করতে পারবে বলে মুখে সাহস দিই বটে, কিন্তু সত্যি বলতে আমার বুক কেঁপে ওঠে। রাম নাম করুন, রাম নাম, তাহলেই দেখবেন আর কোনো ভয় থাকবে না। তিনি বললেন, আমার শ্বশুরের নাম যে করি কি করে, আপনি করুন বরঞ্চ। আমাকে আর রাম নাম করতে হবে না, আমার নামের মধ্যেই স্বয়ং রাম আছেন, তারপর আমার হাতে সাক্ষাৎ রাম ডাক্তারের সার্টিফিকেট, এই দেখুন না, ভূত আমার কাছেও ঘেঁষবে না। দেখতে দেখতে হর্ষবর্ধন নড়ে চড়ে উঠে বসলেন বিছানার ওপর। খানিক্ষণ যেন অবাক হয়ে তাকিয়ে রইলেন চারিদিকে, তারপর নিজেকে চিমটি কেটে দেখলেন বার কয়েক। না, বেঁচেই আছি বটে বলে তারপর আমাদের শুধলেন, শিবরামবাবু, আপনি এমন গোমরা মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? গিনি কি হলো, তোমার চোখেও জল কেন গো? কারোর কোনো বাক্যস্ফূর্তি না দেখে আপন মনেই যেন শুধলেন আবার। কি হয়েছিল বলো তো আমার? প্রশ্নটা আমার উদ্দেশ্যে নিক্ষিপ্ত মনে করে আমি তাকে পাল্টা জিজ্ঞাসা করলাম, আপনি তো বলবেন আপনার কি হয়েছিল? কি আবার হবে, কিছুই হয়নি, একটা ভারী বিচ্ছিরি দুঃস্বপ্ন দেখছিলাম, যেন এই রকমটাই মনে হচ্ছে এখন। ও, কিছুই হয়নি তাহলে? আপনি আর ভাববেন না কিছু। বৌদি, কর্তাকে এক কাপ গরম গরম কফি করে এনে দিন তো, বললাম আমি শ্রীমতীকে। উনি 2 কাপ কফি করে নিয়ে এলেন, আমার জন্য 1 কাপ ওই সঙ্গেই। কফির পেয়ালা নিঃশেষ করে তিনি বললেন, আপনার হাতের কাগজটা আবার কিসের, কই দেখি তো। কাগজখানা হস্তগত করে নাড়াচাড়া করলেন খানিকক্ষণ, তারপর বললেন, উফ, ডাক্তারদের প্রেসক্রিপশনের মাথামুন্ডু কিছুই বোঝা যায় না, কম্পাউন্ডাররাই বুঝতে পারে কেবল। ইতিমধ্যে গোপরা কয়েকতরা ফুল নিয়ে এসে হাজির। এত ফুল কিসের জন্য রে, ব্যাপার কি আজ? অবাক হয়েই শুধিয়েছেন তিনি। ও কিছু না, আছে আপনাদের বিয়ের তারিখ, তা একদম মনে নেই আপনার না? সে কারণে আমার কথায় গোবর্ধন ভাইয়া ফুল কিনে আনতে গিয়েছিল বাজারে। নতুন ফুলসজ্জার দিন না আপনার আজ? ও, বিয়ের তারিখ বুঝি, তাই নাকি? কই, একেবারেই তো মনে ছিল না আমার বলে আপন মনেই যেন তিনি গজটান। মনেও থাকে না তারিখটা, রাখতেও চাই না মনে করে। বিয়ের তারিখ তো নয়, আমার মৃত্যুর তারিখ, অপমৃত্যুর দিন যেন আমার।
আমি একবার বক্রকটাক্ষে শ্রীমতী হর্ষবর্ধনের দিকে তাকাই। তিনি কিছু বলেন না, তার ভরিক্কি মুখ যেন আরো ভারী হয়ে উঠেছে দেখা যায়। হর্ষবর্ধন রাম ডাক্তারের সার্টিফিকেটখানা গোবরার হাতে দিয়ে বললেন, যাদব গোবরা, রাম ডাক্তারের এই প্রেসক্রিপশনটা নিয়ে সামনের ডিসপেন্সারির কম্পাউন্ডার বাবুকে দে, যেন এই ওষুধগুলো চটপট বানিয়ে দেন দয়া করে। গোবর্ধন বেরিয়ে গেলে আমার দিকে ফিরে বললেন, ঘুমিয়ে ঘুমিয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম মশাই। বলবো স্বপ্নটা আপনাকে একসময় বলবো, আপনি গল্প লিখতে পারবেন না হয় তার থেকে, কিন্তু স্বপ্ন দেখে আমি তেমন অবাক হইনি মশাই। স্বপ্ন আমি প্রায়ই দেখি, ঘুমোলেই স্বপ্ন দেখি, কিন্তু এই অবেলায় হঠাৎ এমন করে ঘুমিয়ে পড়লাম কেন, এমন তো ঘুমোই না, তাই ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। আর ঘুমের তরফেই সাফাই গাইতে হয় আমায়। ঘুমের আর বেলা বেলা আছে নাকি? সবসময়ই হচ্ছে ঘুমের সময়, তারপর রাতের বেলা তো বটেই, যখন ইচ্ছে ঘুমোন না। আমি তো সময় পেলেই একটুখানি ঘুমিয়ে নিই মশাই, অসময়ে ঘুমোই, আবার ঘুমোতে তো আর ট্যাক্সও লাগে না। বলতে বলতেই গোবর্ধন একটা শিশি হাতে করে ফিরে এলো। এই মিক্সচারটা বানিয়ে দিল কম্পাউন্ডার, 3 ঘন্টা বাদে বাদে খাবে, একদা খেয়ে ফেলো চট করে এক্ষুনি। হর্ষবর্ধন একটা কিলে যেন একটু চাঙ্গা বোধ করলেন। বাহ, বেড়ে ওষুধ দিয়েছে তো, কেঁদে না কেঁদে বেশ সুস্থ বোধ করছি। থাক, এই প্রেসক্রিপশনটা আমার কাছেই থাক বলে গোবর্ধনের হাত থেকে সেই ডেথ সার্টিফিকেটখানা নিয়ে নিজের বালিশের তলায় গুঁজে রাখলেন তিনি। মনে হচ্ছে এটাকে যেন একটা নবজীবন লাভ করলাম। চালিয়ে যেতে হবে ওষুধটা, রাম ডাক্তারের দাওয়াই বাবা, ডাকলে সাড়া দেয়। আপনার এই অতি জোরেই বেঁচে গেছেন উনি যাত্রা। কানে কানে ফিসফিস করে এই কথা বলে ওর বউয়ের হাসি মুখ দেখে আর ওকে বহাল তবিয়তে রেখে ওদের বাড়ি থেকে বিদায় নিলাম সেদিন। দিন কয়েক বাদে হর্ষবর্ধন রাম ডাক্তারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় এক পশলা বৃষ্টি আসতেই তিনি বাড়ির দোরগোড়াটায় গিয়ে দাঁড়ালেন। তারপর সেখানেও বৃষ্টির ছাঁট আসছে দেখে ভাবলেন, রাম ডাক্তারের ওষুধ খেয়ে এমন ভালো আছেন, তার সঙ্গে একবার দেখা করে ধন্যবাদটা জানিয়ে গেলেই তো হয়। ভেবে যেই না তার চেম্বারে ঢোকা, রাম ডাক্তার করে আঁতকে উঠেছেন তাকে দেখেই। কি হলো ডাক্তারবাবু, চিনতে পারছেন না আমায়? আমি শ্রী হর্ষবর্ধন। তাড়াতাড়ি তিনি বলেন, আপনার ওষুধ খেয়ে ঢের ভালো আছি আমি এখন, বুকে সেই ব্যথাটাও আর নেই, সেই কথাটাই বলতে এলাম আপনাকে। আমি তো আপনাকে কোনো ওষুধ দিইনি, শুধু একটা কোবামিন ইঞ্জেকশন দিয়েছিলাম কেবল, তবে কি তার অ্যাকশনেই আপনি পুনর্জীবন? হ্যাঁ, সে কি, আমাকে দেখে এই প্রেসক্রিপশনটা আপনি দিয়ে আসেননি? বাধা দিয়ে বললেন হর্ষবর্ধন। কাগজখানা সেই থেকে আমি বুকে করে রেখেছি যে, কখনো কাজছাড়া করিনি। আপনার সেই প্রেসক্রিপশনের ওষুধ খেয়েই তো আমি নবজীবন লাভ করলাম মশাই। কাগজখানা তিনি বাড়িয়ে দিলেন রাম ডাক্তারের দিকে। প্রেসক্রিপশন দেখি, এটা তো আপনার ডেথ সার্টিফিকেট। হ্যাঁ, আমি দিয়েছিলাম বটে। ডেথ সার্টিফিকেট? হ্যাঁ? এবার আতকাবার পালা হর্ষবর্ধনের। কাঁপতে কাঁপতে সামনের চেয়ারটায় বসে বললেন তিনি, আমার ডেথ সার্টিফিকেট? হ্যাঁ, তাই তো বটে। খানিকটা সামলে নিয়ে তিনি বললেন তারপর, তাহলে ঠিকই হয়েছে, আমার সেই ভীষণ স্বপ্নটার মানে আমি বুঝতে পারছি এখন, এই এতক্ষণে বুঝলাম। আপনি কি তাহলে মারা যাননি নাকি? তাহলে কি এখন ভূত হয়ে? ভয় খেলেও তেমন ভয়াবহ কিছু নয় বিবেচনা করে ডাক্তার তত ঘাবড়ালেন না এবার। দেখুন স্বর্গীয় হর্ষবর্ধন বাবু, আমার কোনো দোষ নেই, আমি আপনাকে মারিনি, সে সুযোগ আমি পাইনি বলতে গেলে। আমি গিয়ে পৌঁছবার আগেই আপনি খতম হয়েছিলেন যে। আরে না না, আপনার কোনো দোষ দিচ্ছি নে, আমি মারা গিয়েছিলাম ঠিকই, আমার নিজ গুণেই মরেছিলাম। আপনার ডেথ সার্টিফিকেটে কোনো ভুল হয়নি কো, জমালয়ও নিয়ে গিয়েছিল আমাকে। ঘটনাটা যা হয়েছিল বলি তাহলে আপনাকে। জমালয়ের ফেরতা বেঁচে ফিরে এলাম কি করে আবার, শুনলে আপনি অবাকই হবেন।
সন্দেহ একেবারে না গেলেও রাম ডাক্তার উৎকর্ণ হয়। চমদূতেরা নিয়ে গিয়ে যমরাজের দরবারে তো হাজির করলো আমাকে, বলে যান অভূতপূর্ব হর্ষবর্ধন। দেখলাম বিরাট সেরেস্তার সামনে সিংহাসনে বসে আছেন যমরাজ, সামনে দপ্তর নিয়ে বসে আছে চিত্রগুপ্ত। কেউ না বলে দিলেও তার দিকে তাকালেই তা মালুম হয়। চমদূতেরা সবই তস্তত খাড়া। যমরাজ আমাকে দেখে গুপ্তমশাইকে ডেকে বললেন, দেখো তো এর পাপ পুণ্যের হিসেবটা একবার দেখো তো। খতিয়ান দেখে চিত্রগুপ্ত জানালেন, প্রভু, এর পুণ্যকর্মই বেশি দেখছি, তবে পাপও করেছে কিছু কিছু। পাপ? কি পাপ? আগে ভেজালের কারবার, ভারতখণ্ডের বেশিরভাগ লোকই যা করছে আজকাল। ভেজাল? কিসে ভেজাল দিত লোকটা? আগে কাঠের ভেজাল প্রভু। প্রভু, কাঠ কি কোনো খাবার জিনিস না ওষুধপত্র যে তাতে আমি ভেজাল দিতে যাব? প্রতিবাদ না করে পারলাম না আমি। কাঠ কি কেউ খায় কখনো, নাকি কাঠে কেউ ভেজাল দিতে যায়? কাঠে আবার ভেজাল হয় নাকি? কিন্তু হয়েছে প্রভু, চিত্রগুপ্ত বললেন। লোকটা দামি সেগুন কাঠ বলে বাজে বেগুন কাঠের ভেজাল চালাতো। আপনি অবাক করলেন গুপ্তমশাই। আমি বললাম তখন, পাট গাছ থেকে যেমন ধান হয়ে থাকে সেই রকম কথাটাই বলছেন না আপনি? বেগুন গাছ থেকে কাঠ হয় নাকি আবার? পাট গাছের থেকে তবু পাটকাঠি মেলে, কিন্তু বেগুন গাছে থেকে কাঠ তো দূরে থাক, একটা লাঠিও তো পাওয়া যায় না মশাই। না 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 না, বেগুন মানে গুণহীন, নির্গুণ, বাজে, ব্যাখ্যা করে দিলেন চিত্রগুপ্ত। দামি বলে বিলকুল বাজে কাঠ ছেড়েছ তুমি বাজারে। কথাটা মেনে নিতেই হয় আমায়। হ্যাঁ হ্যাঁ, তাহা ছেড়েছি প্রভু, কিন্তু দেখুন শাস্ত্রেই বলেছে আমাদের মহাজন যেন গভ সহ পন্থা, সদা মহাজনের পথে চলিবে। আমি সদা সিধে তাই চলেছি। মহামহা ব্যক্তিরা কে নয় নানাভাবে ভেজাল চালাচ্ছে, এখন বেপরোয়াভাবেই চালিয়ে যাচ্ছে, তাই দেখে আমিও। যমরাজ পাথা দিলেন আমার কথায়। চিত্রগুপ্ত, এর জন্য কতদিন নরকবাসের দণ্ড দেওয়া যায় লোকটাকে? আগে ধর্মরাজ 20 বছর তো বটে। পাপের বিষ ক্ষয় হতে ওই 20 বছরই যথেষ্ট। বিষে বিষ অক্ষয় হয় কি না, তবে স্বর্গবাসের সময়টাই ঢের বেশি আরো। ধর্মরাজ তখন আমার দিকে তাকালেন। তুমি আগে স্বর্গভোগ করতে চাও নাকি নরক ভোগটাই করবে আগে? ওকে যা আপনি মঞ্জুর করবেন, কৃতাঞ্জলি ফুটে আমি বললাম। আমার কথার কোনো জবাব না দিয়ে যমরাজ নিজের হাতের নখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। দেখলাম তার হাতের নখগুলো বেজায় বেড়েছে, একবার মতোই হয়েছে সত্যি। বললাম, অবিলম্বে আপনার নখ কাটার দরকার কর্তা, বড্ড বড় হয়েছে যথার্থই। যদি অনুমতি করেন আর একটা নড়ুন পাই, অভাবে ব্লেড হলেও চলবে, তাহলে আমি কেটে দিতে পারি। নখ না, আমি নখদর্পণে তোমার কলকাতার পরিস্থিতিটা দেখছিলাম। আগে কলকাতায় আমার কোনো পরিস্থিতি নেই, আমার পেতনি স্থিতি। আমার বাড়িতে যিনি আছেন কোনো ক্রমেই তাকে পরি বলা যায় না, পেতনি বললেই বরঞ্চ ঠিক হয়। এমন দজ্জাল ঘ্যান ঘ্যানে আর খ্যান খ্যানে কুঁদুলে বউ আর দুটি দেখিনি মশাই। পেতনি নিয়েই হয়েছে আমার ঘর করা। যদি তোমাকে বাঁচিয়ে আবার তোমার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়? দোহাই হুজুর, তাহলে আমি মারা পড়ব, মারা যাব আবার আমি। অমন বউয়ের কাছে আমি আর ফিরে যেতে চাই নে, তাছে নরকেই আমি যাব বরঞ্চ। দেখছিলাম তাই, তোমার পরিস্থিতি এই। বাইরের পরিস্থিতি যা দেখছি কলকাতায় তা আরো ভয়াবহ। রাস্তায় খানাখন্দ আর রাস্তাকুড়ের গন্ধ, যত রাজ্যের জঞ্জাল। ট্রামে বাসে বাদুজ্জলা হয়ে যাচ্ছে মানুষ, রাস্তায় রাস্তায় শোভাযাত্রা, আপিসে আপিসে ঘেরাও, চালে কাঁকড়, তেলে গিয়ে ভেজাল, চিনিতে বালি, বালিতে গঙ্গামাটি, দুধে জল। যেমনটা দেখলাম আমার এই নখদর্পণে, তাতে মনে হয় কলকাতাটাই একটা নরক হয়ে দাঁড়িয়েছে। কত বললে যেন চিত্রগুপ্ত? 20 বছরের নরকবাস, তাই না? যাও, তোমার আয়ু 20 বছর বাড়িয়ে দেওয়া হলো আরো। যাও, এবার গিয়ে তোমার কলকাতা গুলজার করোগে। আর তারপরেই আমি বেঁচে উঠলাম তৎক্ষণাৎ। বলে হর্ষবর্ধন একটা সুদীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন।
ইস, ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। জানেন তো, যারা শিশু সাহিত্যিক বা যাদেরকে আমরা চিনি একটু নন সিরিয়াস গল্প লেখার জন্য, তারা কিন্তু এই নন সিরিয়াসের আড়ালেই অনেক কঠিন কঠিন সত্যি কথা বলে গেছেন। সে সুকুমার রায় বলুন বা শিবরাম চক্রবর্তী। শিবরাম বাবুর মতো কথা নিয়ে খেলতে খেলতে, মজা করতে করতে, হাসতে হাসতে, চোখে জল এনে দিতে দিতে, বুকের মধ্যে একটা তীব্র খোঁচা মারতে, বা আমাদের আজকালকার ভাষায় বললে রিয়েলিটি চেক দিতে, সত্যি আমি খুব কম সাহিত্যিককে দেখেছি। খুব ইচ্ছে আছে জানেন তো, তাঁর লেখা গল্পগুলো নিয়ে আরও কাজ করার। তবে তার জন্য কি করতে হবে আপনাদের মনে আছে তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন এরপর আপনারা আর কোন কোন লেখকের কোন কোন মজার গল্প শুনতে চাইছেন। তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা হাইপ করে নতুন গল্পের জন্য অপেক্ষায় থাকতে হবে। ফিরে আসবো খুব শিগগিরই। সকলে খুব ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই হাসি মুখে থাকবেন। শুভরাত্রি।